শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুব্রত স্যার। সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি চ্যাপ্টার 4 শুরু করতেছি, কর্মমুখী রসায়ন, পঞ্চম অধ্যায়, কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারে আমরা খাদ্য নিরাপত্তা ও রসায়ন এবং কিভাবে খাদ্যকে আমরা সহজে সংরক্ষণ করতে পারবো, আমরা বিভিন্ন প্রকার খাদ্যকে কিভাবে অনেক দিন পর্যন্ত রাখতে পারবো, সেখানে আমরা কী ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করতে পারবো, তারপর আমরা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন যে বস্তুগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো সেগুলো শিখব। এই চ্যাপ্টারে আমাদের সাসপেনশন, কোয়াগুলেশন, তারপর ইমালশন এই সম্পর্কে কিছু ডিটেলসে বলা আছে, সেগুলো নিয়ে শিখব। তারপর গ্লিসারিন, তারপর আমাদের কাঁচ পরিষ্কারকরণ, বা আমরা যদি বলি গ্লাস টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার কিভাবে তৈরি করে সেই সম্পর্কে জানবো। তারপর আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড থেকে কীভাবে ভিনেগার প্রস্তুত করে, ভিনেগারের কার্যপ্রণালী কী, বা ভিনেগার আমাদের সংরক্ষক হিসেবে কীরকম ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের প্রথম যে টপিকগুলো আছে এগুলো একটু রিডিং পড়ার টপিক। আমি পড়াগুলো একটু জাস্ট মুখে বলবো, তোমরা শুনবে, শুনে ওগুলো একটু বই থেকে দেখে নিবে কীভাবে মানে কী লেখা আছে। আমরা একটু প্রথম যে টপিকটা সেটা হলো খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়। খাদ্য নিরাপত্তা, আমরা খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যবস্তু প্রক্রিয়াজাতকরণ, উপাদান এবং সংরক্ষণে দিক নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞানসম্মত নীতিমালাকে বোঝানো হয়। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যকে জীবাণুমুক্ত, দূষণমুক্ত রাখা বা স্বাস্থ্যহানির বিভিন্ন কারণগুলো থেকে মুক্ত রাখার বিষয়কেই খাদ্য নিরাপত্তা বলা হয়। তার মানে কি বলতেছে, যে উৎপাদন থেকে শুরু করে গ্রহণ পর্যন্ত আমরা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করব যাতে জীবাণু বা দূষণ না ঘটবে, তার যে প্রক্রিয়া, বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, একে বলা হয় খাদ্য নিরাপত্তা। এখন খাদ্য নিরাপত্তা সাধারণত তিনটি বিষয় নিশ্চিত করতে হয়। এক, খাদ্যের পর্যাপ্ততা। দুই, খাদ্যের সহজলভ্যতা। তিন, খাদ্যের সঠিক ব্যবহার। এই তিনটা জিনিস আমাদের খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, যে আমরা কিভাবে খাদ্যকে উৎপাদন থেকে আমাদের পর্যন্ত নিয়ে আসতে পারবো, সেইটার আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। এখন খাদ্যের পর্যাপ্ততা বলতে কি বোঝায়? খাদ্যের পর্যাপ্ততা বলতে উদ্ভিদ আমাদের সকল খাদ্যের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরবরাহ করে। উদ্ভিদ এর বৃদ্ধি ও পুষ্টি সব মৌলিক উপাদান সমূহ প্রাকৃতিক পরিবেশ থেকে তারা সংগ্রহ করে, এবং সেখান থেকে আমাদের পরিবেশে সঠিকভাবে উদ্ভিদটা গড়ে ওঠে, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সেই উদ্ভিদ কী করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং সেই শর্করা জাতীয় খাদ্য তার প্রথম যে মানে সেটা অবশ্যই সেখান থেকে বিভিন্ন ধরনের প্রাণী সেটা গ্রহণ করে। সেই প্রাণী থেকে আমরা প্রাণী থেকে মানুষের দেহে সেই খাদ্যকে চলে আসে, মানে খাদ্যটা আসে। আমরা সরাসরিও অনেক ধরনের উদ্ভিদ গ্রহণ করি, এবং আমরা অনেক ধরনের প্রাণীও গ্রহণ করি, এবং এই যে গ্রহণ করার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা বজায় রাখে কিন্তু উদ্ভিদ খাদ্যটা মেইনলি তৈরি করে, এবং সেখান থেকে সকল মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে শর্করা তৈরি করে সেটার বিক্রিয়াটা আমরা একটু দেখে ফেলি। কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, 6 অণু, কিন্তু সূর্যালোক, ক্লোরোফিল, এখানে C6H12O6 প্লাস 6 অক্সিজেন। আমরা
উদ্ভিদের সঠিকভাবে পরিচর্যা করার জন্য বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করি। তারপর মাটির যাতে পিএইচ ঠিক থাকে সেজন্য আমরা পিএইচ চেক করি। যদি পিএইচ বেশি হয় তাহলে আমরা অ্যাসিডীয় সার দিই, যদি পিএইচ কম হয় তাহলে ক্ষারীয় বিভিন্ন উপাদান দিই যাতে পিএইচটা নিউট্রাল থাকে। এবং উদ্ভিদ সঠিকভাবে সঠিক খনিজ উপাদান পাচ্ছে কিনা সেগুলো আমরা প্রতিনিয়ত পরীক্ষা করি। ওকে, এখন আমাদের খাদ্যের সহজলভ্যতা বলতে বোঝায় আমরা যে খাদ্যটা তৈরি করি সেই খাদ্যটা যাতে আমাদের সঠিকভাবে আমাদের মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করি সেটাই হলো খাদ্যের সহজলভ্যতার জন্য দরকার। তারপর খাদ্যের সঠিক ব্যবহার বলতে আমরা যে খাদ্যটা তৈরি করলাম সেটা কনজিউমার পর্যন্ত পৌঁছে দিলাম। কনজিউমার সেই খাদ্যটা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারে, সেটা যদি সঠিকভাবে সে গ্রহণ না করতে পারে, তাহলে তো তার পুষ্টি উপাদান ঠিক থাকবে না। সেজন্য তাকে অবশ্যই সঠিক উপায়ে রান্না করতে হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। তাকে খাদ্য পুষ্টির রূপান্তর শারীরিক সক্ষমতা অর্জনের বিষয়টা দেখতে হবে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সো আমাদের এই 3টা বিষয় খাদ্য নিরাপত্তার জন্য দরকার। এরপর আমরা যে টপিকটা শিখবো সেটা হলো অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল। অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল, আমরা একটু এটা সম্পর্কে একটু শুনে নেই। খাদ্যদ্রব্য কাঁচা হোক বা রান্না করা হোক, তা খাদ্য নষ্ট হওয়ার মূল উপাদান হলো 3টি। 1. জীবাণু বা অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্ট, ছত্রাক ইত্যাদি দ্বারা পচন। এনজাইমের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা বিয়োজন বা জারণ। 3. ধাতব আয়নের প্রভাবে তেল বা চর্বিযুক্ত খাদ্য বস্তুর জারণ বা বিয়োজন সংগঠন। ওকে, এই 3টা উপায়ে সাধারণত খাদ্যগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায়। এখন সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাদ্যগুলো 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উপস্থিতিতে সাধারণত ব্যাকটেরিয়া ছত্রাকের বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং এই অনুকূল পরিবেশে সাধারণত খাদ্যগুলো নষ্ট হয় বা পচে যায়। কারণ এজন্য পচে যাওয়া থেকে রক্ষার জন্য তাকে আমার অনুকূল পরিবেশটা যাতে না হয় সেই অবস্থাটা বিরাজ করাতে হবে এবং সেটা যাতে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এজন্য আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি। আমরা প্রিজারভেটিভের সংজ্ঞাটা একটু শিখি। প্রিজারভেটিভস যেসব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এর আক্রমণ থেকে রক্ষা করা হয় তাদেরকে প্রিজারভেটিভ বলে। ওকে, আমরা প্রিজারভেটিভের সংজ্ঞাটা শিখলাম যে খাদ্যের সাথে যে সকল পদার্থ পরিমিত পরিমাণে মিশিয়ে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা হয় তাদেরকে বলা হয় প্রিজারভেটিভস। প্রিজারভেটিভ 2 প্রকার।
এক, প্রাকৃতিক প্রিজারভেটিভ। 2, কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা প্রাকৃতিক প্রিজারভেটিভ কাকে বলে সেটা সম্পর্কে একটু জানি। আমরা একটু লিখি, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সকল পদার্থ খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক প্রিজারভেটিভ বা প্রাকৃতিক সংরক্ষক বলা হয়। এদেরকে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ বলা হয়। প্রচলিত খাদ্য সংরক্ষণ হলো যে সকল প্রচলিত আছে সেগুলোর মধ্যে তোমরা সবাই জানো, যেমন আমরা বাইরে থেকে মাছ কিনে আনার পর লবণ দিয়ে রাখি, তারপর চিনির মধ্যে বা চিনির শিরার মধ্যে আমরা বিভিন্ন ধরনের আচারকে সংরক্ষণ করি, তবে অ্যালকোহল বা ভিনেগারের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের বস্তুকে সংরক্ষণ করি। তার মানে এগুলো প্রত্যেকটাই হলো কি প্রাকৃতিক প্রিজারভেটিভ। ঠিক একইভাবে রাসায়নিক বা কৃত্রিম প্রিজারভেটিভ কি হইতে পারে? রাসায়নিক পদার্থগুলো সাধারণত অণুজীবের আক্রমণ যাতে না করতে পারে, সেটার ত্বরান্বিত করতে না পারে সেটাকে বন্ধ করে দেয়, এবং সেগুলোর লাইফ টাইম মানে সেগুলো বলতে আমাদের যে নর্মাল পদার্থগুলো আছে যেগুলোকে আমি সংরক্ষণ করব সেগুলো লাইফ টাইমটা বাড়িয়ে দেয়। তার মানে কৃত্রিম প্রিজারভেটিভ কি? কৃত্রিম রাসায়নিক বা রাসায়নিক বিভিন্ন পদার্থ খাদ্য সংরক্ষণের কাজে যে সকল ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম প্রিজারভেটিভ। এখন কৃত্রিম প্রিজারভেটিভের কতগুলো কি বলে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কৃত্রিম প্রিজারভেটিভস এটা 3 প্রকার। 1, অ্যান্টিমাইক্রোবিয়াল। 2, অ্যান্টিঅক্সিডেন্ট। 3, কিলেটিং এজেন্ট। এখন যদি আমি কোশ্চেন করি অ্যান্টিমাইক্রোবিয়াল কোনগুলো? অ্যান্টিমাইক্রোবিয়াল হলো যে সকল রাসায়নিক পদার্থ খাদ্যের সংরক্ষণ কাজে ব্যবহার করা হয় এবং ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্টের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, তাদেরকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল। এরা সাধারণত ব্যাকটেরিয়ার বৃদ্ধি, এনজাইমের ক্রিয়াকে প্রতিহত করে এবং কোষ প্রাচীর ধ্বংস করে তাদের বংশবৃদ্ধি বা তাদের উৎপাদন ক্ষমতা নষ্ট করে দেয়। এদেরকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল। এগুলোর দুই একটা উদাহরণ আমি একটু লিখে দিই। এটা হলো সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, আমি এখান থেকে লিখি অ্যান্টিমাইক্রোবিয়াল। এক সোডিয়াম বেনজোয়েট ও বেনজোইক অ্যাসিড, তাহলে দুইটার মিলিত রূপ। 2, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। এগুলো সবগুলো একসাথে ব্যবহার করা যাবে, মানে সবগুলোই কৃত্রিম প্রিজারভেটিভ। পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, সোডিয়াম সরবেট। আমি বাকিগুলো লিখে দিলাম না, বাকিগুলো মুখে দিই। সাইট্রিক অ্যাসিড ও সাইট্রেট লবণ 3, 4, নাইট্রেট ও নাইট্রেট লবণ, এটা হলো 4, 5, সালফার ডাইঅক্সাইড, 6, অ্যাসিটিক অ্যাসিড। এগুলো প্রত্যেকটা অ্যান্টিমাইক্রোবিয়াল। যদি উদাহরণ আসে, এক্সাম্পল আসে এমসিকিউতে, তাহলে এগুলো প্রত্যেকটা বলতে হবে। প্রথমটা হলো সোডিয়াম বেনজোয়েট বা সাথে বেনজোইক অ্যাসিড থাকবে। 2, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। 3, সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট লবণ। 4, নাইট্রেট ও নাইট্রেট লবণ। 5, সালফাইড ও সালফার ডাইঅক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করি অ্যান্টিঅক্সিডেন্ট। সেগুলো কি করবে?
খাদ্যদ্রব্যের তেল বা চর্বিকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য যে সকল রাসায়নিক বস্তু আমরা ব্যবহার করি তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট শব্দটা কি? খাদ্যদ্রব্যের তেল বা চর্বিকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, এগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ ইত্যাদি। এগুলো প্রত্যেকটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, এগুলো এক একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, আমি যদি এখন এটার তোমাদের কোশ্চেন হতে পারে স্যার এটা মিনিং কি, এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। এরপর এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, আর হলো টেট্রা বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন। ওকে, এগুলো আলাদা আলাদা নামগুলো তুমি জাস্ট মনে রাখো। এটা কি বলছি? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টেট্রা বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন। এরপর যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা লিখে দিব কারণ অনেক বই এটা সংজ্ঞাটা ঠিকভাবে দেওয়া নাই। এটা একটু আমি মুখে বলি। কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট এটা কি? যে সকল রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নকে কিলেট যৌগ গঠনের মাধ্যমে তাদের প্রভাবন ক্ষমতা বিনষ্ট করে তাদেরকে কিলেটিং এজেন্ট বলা হয়। আমি সংজ্ঞাটা লিখি, তারপর আবার একবার বলবো। যেসব রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নকে Fe3+, Cobalt3+, Copper2+, আয়নকে কিলেট যৌগ গঠনের মাধ্যমে তাদের প্রভাবন ক্ষমতা বিনষ্ট করে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। এজেন্ট বলে। এগুলো সংজ্ঞা একটু দেখো। যে সকল রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান ধাতুর আয়নকে কিলেট যৌগ গঠনের মাধ্যমে তাদের প্রভাবন ক্ষমতা নষ্ট করে তাদেরকে বলা হয় কিলেটিং এজেন্ট। সবচেয়ে কমন একটা কিলেটিং এজেন্ট হলো ইডিটিএ। এটার পুরো মিনিংটা হলো ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট। ওকে, এটা হলো একটা কিলেটিং এজেন্ট। এছাড়াও আরও কিছু কিলেটিং এজেন্ট আছে, যেমন সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পলিফসফেট প্রভৃতি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি দুইটা সংজ্ঞা তোমাদের পড়তে বলবো, সেটা দুইটা সংজ্ঞা একটু লিখে দিই। একটা হলো ফুড অ্যাডিটিভস, এটা তোমরা বাসায় খুঁজে বের করবা। ফুড অ্যাডিটিভস। 2, ফুড ল্যাকার। এই দুটো সংজ্ঞা একটু খুঁজে বের করো, ফুড ল্যাকার কাকে বলে আর ফুড অ্যাডিটিভস কাদের বলা হয়। আচ্ছা, এখন আমি কয়েকটা ফুড প্রিজারভেটিভসের নাম বলবো, এগুলো একটু বাসায় রিডিং পড়বা কারণ এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। আমি সেগুলোর নামগুলো একটু বলে দিই। কয়েকটি খাদ্য সংরক্ষক
এক বেনজোয়েট। জাস্ট একটু রিডিং পড়বা, এদের মধ্যে কি হয়, কি করে, কত পার্সেন্ট, এটা কতটুকু ব্যবহার করা যায়, অবজেক্টিভের জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর হলো সরবেট। 3 প্রোপানয়েট। 4 জৈব অ্যাসিড ও তার লবণ। 5 BHA ও BHT। তারপর 6 সালফাইড। 7 ইথিলিন প্রোপিলিন অক্সাইড। 'প্রোপিলিন অক্সাইড। তারপর আছে অ্যালকোহল। তারপর চিনি, লবণ ইত্যাদি। ওকে, এই কয়েকটা খাদ্য সংরক্ষকের তোমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করে এটা একটু রিডিং পড়বা, তাদের পিএইচ রেঞ্জ কত থাকে, তাদের কতটুকু নেওয়া হয়, রিডিং পড়বা, একটু দাগায় পড়বা যাতে এমসিকিউ আসলে লিখতে পারো। ওকে, এটা খুব ভালো, গুরুত্বপূর্ণগুলোই আমি দিয়েছি, সেগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমরা তো অনেক ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করি, তাদের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? হ্যাঁ, যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এখন। পার্শ্ব প্রতিক্রিয়া, কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়? যেমন আমরা যদি সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, তাহলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তাদের হতে পারে সেটা একটু আমাদের জানতে হবে। যে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করলে আমাদের যে রক্ত অক্সিজেন পরিবহন করতে পারে না, কারণ এই সোডিয়াম নাইট্রেট হিমোগ্লোবিনের সাথে একটি জটিল যৌগ গঠন করে, যার ফলে আমাদের অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি হয়। ওকে, মনে রাখতে হবে। তারপর দুই যে আমরা যদি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, সাইট্রিক অ্যাসিড সাধারণত একদম যদি প্রাকৃতিকভাবে সাইট্রিক অ্যাসিড পাই, সাইট্রিক অ্যাসিড, তাহলে সেটা সাধারণত তেমন কোনো খারাপ কিছু করে না, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নর্মালি নেই প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিডে। কিন্তু এটা যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তৈরি করা হয় তাহলে সেটা আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্জিক সমস্যা দেখায়, আমাদের অ্যালার্জি জাতীয় প্রবলেম এটা সৃষ্টি করে। তারপর বেনজোয়েটের ক্ষেত্রেও এই অ্যালার্জির প্রবলেম এবং ক্যান্সার সৃষ্টি হয়। বেনজোয়েট, এটার যদি অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে ক্যান্সার কোষ তৈরি হতে পারে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রবলেম দেখা যেতে পারে। এরপর আমরা বিএইচএ বা বিএইচটি বিএইচটি এদেরকে যদি আমি ব্যবহার করি তাহলে এটা মনে রাখবে, এটা দিয়ে সাধারণত ক্যান্সার ঝুঁকির কথা আজকাল এই দুইটা ব্যবহার করার কারণে ঘটতেছে। ওকে, তারপর হচ্ছে সালফাইড। সালফাইড দিয়ে কি হয়? এটা দিয়ে সাধারণত মাথা ব্যথা, হার্টের ব্যথা, তারপর অ্যালার্জি এবং ক্যান্সার সৃষ্টি হয়। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা আছে ব্রোমেট জাতীয় যৌগ। এটা দিয়ে সাধারণত ডায়রিয়া সৃষ্টি হয়। আমাদের এই অবজেক্টিভগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন এটা দিয়ে অক্সিজেন পরিবহনে বাধা দেয়। সাইট্রিক অ্যাসিড সাধারণত অ্যালার্জি সৃষ্টি করে, বেনজোয়েট এগুলো আমাদের সাধারণত ক্যান্সার সৃষ্টি করে, আর এটা হলো কি ডায়রিয়া সৃষ্টি করে। সো অবজেক্টিভ হিসেবে যদি এগুলো আসে আমরা যাতে লিখতে পারি। ওকে ওকে, আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। আমরা নেক্সট দিন অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।